নমস্কার, খবরিয়া 24-এ আপনাদের স্বাগত। খবরিয়া 24-এর বিশেষ অনুষ্ঠান সাহিত্য আড্ডা। এই আড্ডায় আজকে আমরা দুই কবিকে কাছে পেয়েছি, কবি মণিমা মজুমদার ও কবি মীনাক্ষী মুখোপাধ্যায়। আপনাদেরকে খবরিয়া 24-এ স্বাগত। নমস্কার। আজ আন্তর্জাতিক নারী দিবস। ঠিক এই দিনেই আমরা দুই কবিকে কাছে পেয়েছি। আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে আমি দিদির কাছে যাব যে এই আন্তর্জাতিক নারী দিবস বর্তমান সময়ে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নারী দিবস যখন শুরু হয়েছিল, মানে যে প্রেক্ষাপটে এটা শুরু হয়েছিল, নিউ ইয়র্কের যে সুতা কারখানার নারীদের নিয়ে, তখন সে শ্রমজীবী নারীদের সমান অধিকার, সেটা তাদের কাজের স্বীকৃতি, সময়ের এবং সেই কর্মক্ষেত্রের পরিবেশ, এই সবটা নিয়ে যে তাদের একটা আন্দোলন, সেই আন্দোলনের স্বীকৃতি হিসেবেই কিন্তু আজকের আন্তর্জাতিক নারী দিবস। এবং বর্তমান সময়েও আমাদের আজকের নারীদের সামাজিক, রাজনৈতিক এবং অবশ্যই নিজের বাড়ির পরিবেশে সমস্ত জায়গায় সঠিক স্বীকৃতির জন্য এই দিনটির গুরুত্ব কিন্তু এখনও সেরকমই আছে এবং থাকবে। এ বিষয়ে কি বলবেন? এই বিষয়ে একটা কথাই বলবো, তবে যে আন্দোলনের শুরু হয়েছিল, যে সময়টা আমরা পার করে এসেছি, কিন্তু তারপরেও সেই লড়াইটা যেন এখনও জারি আছে। আমরা সেই লড়াইটা যেন এখনও করে যাচ্ছি। আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি, এটা সাফল্য বা সার্থকতা তখনই আসবে যখন আমরা সেই যে জায়গা থেকে শুরু হয়েছিল, যে মর্যাদা নিয়ে আমরা নারীরা আন্দোলন করেছিল, সেই মর্যাদার যথাযথভাবে আমরা যদি স্বীকৃতি দিতে পারবো, যেদিনকে আমরা সঠিকভাবে এই আন্দোলনের পথকে অনুসরণ করতে পারবো। ঠিক এই জায়গা থেকে আমি বলবো কাছে যে বর্তমানে নারী দিবসে নারীরা কতটা সুরক্ষিত, আপনার কি মনে হয়? শুধু বর্তমান কিন্তু নয়, এই মানে সঠিক পরিসংখ্যানটা তো দেওয়া সম্ভব নয় যে অতীতে বেশি সুরক্ষিত ছিল না, এখন বেশি সুরক্ষিত। অ্যাকচুয়ালি নারীরা বোধহয় আগেও সুরক্ষিত ছিল না, তখন সোশ্যাল মিডিয়া এতটা ছিল না এবং নারীরাও হয়তো এতটা সচেতন ছিল না যে তাদের উপরে যে আঘাতটা আসে সেটার জন্য তারা খুব তাড়াতাড়ি প্রশাসনের দ্বারস্থ হতে পারবে যতটা এখন পারে। আর এখন পারে এবং স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়াগুলোর যে একটা এখানে দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা সঠিকভাবে তারা পালন করে বলেই আমরা হয়তো সঠিক পরিসংখ্যানটা এখন তাও সঠিক বলবো না, কিছুটা পরিসংখ্যান হয়তো আমরা সেখানে পেয়ে যাই। সুরক্ষিত তো নেই, একেবারেই নেই, আমরা প্রতি মুহূর্তে সেটা সব জায়গাতেই প্রমাণ পাচ্ছি। হ্যাঁ, মানে মণিমাদি যেটা বললো সেটাই আমি বলবো যে আমরা আগে, এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য, আগে আমরা হয়তো বা দেখতে পেতাম না বা জানতে পেতাম না, কারণ মিডিয়া এতটা আমাদের কাছে এখন ঘরের লোকের মতন হয়ে গেছে। যে কোনো বিষয়ে, সেটা আমাদের পারিবারিক ক্ষেত্রে হোক বা সামাজিক, রাজনৈতিক, সব ক্ষেত্রেই আমরা সবাই মিডিয়ার একটা ইন্টারনেটের জগতে ভাসছি। তার জন্য আমাদের কাছে এটা হচ্ছে খুব ওপেনলি চলে আসছে, আগেও হয়েছে, আগামী দিনে হয়ে আসছে। এর থেকে মানে আমরা কতটা এগোতে পেরেছি আমার কাছে এখনো সন্দেহ লাগে। আচ্ছা, কোন কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া উচিত সমাধানের ক্ষেত্রে? সমাধানের ক্ষেত্রে সচেতনতা সবচেয়ে বড় কথা। সচেতন হওয়া উচিত নারীদের, এবং পুরুষ নাগরিক সমাজকেও কিন্তু সচেতন হওয়া উচিত। রাষ্ট্র এবং সর্বোপরি আমজনতা সম্মিলিতভাবে যদি মানে প্রচেষ্টা না করে, তাহলে এই যে বিকৃত কাম যে লালসার, বিকৃত কাম লালসার কিন্তু কোনো মতেই সমাধান সম্ভব না। রাষ্ট্র এবং আমজনতা, সমাজ সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে এটার সমাধান সম্ভব। আর নারী সচেতনতা অবশ্যই দরকার এখানটায়। হ্যাঁ, মানুষের মানসিকতার পরিবর্তন দরকার। তার থেকে বড় কথা, আমাদের সমাজ সচেতন তখনই হবে যখন প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি মানসিকতার পরিবর্তন আসবে, সেটা নারী পুরুষ নির্বিশেষে। আমি শুধু বলবো না যে পুরুষ সমাজ বা নারী সমাজ না, উভয়েরই একইভাবে এগিয়ে আসা উচিত। নারীও নারীর শত্রু,
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে সবাইকে সমানভাবে এগিয়ে এসে সচেতন হলে তবেই এর মানে বিকৃতি মনস্কতা থেকে নিজেদেরকে যদি সরিয়ে রাখা সম্ভব হয় বা তাও তবেই এর সমাধান সম্ভব। প্রথমত আইন তো তারপরে আছে। ঠিক, আমরা দুজন কবিকেই কাছে পেয়েছি। আমি দিদিকে বলবো, দিদির কাছে যাব, এই যে সাহিত্য বা কবিতা লেখা, এই লেখার মধ্য দিয়ে কিভাবে প্রতিবাদ করা যেতে পারে? এই যে কথাগুলো এতক্ষণ উঠলো যেগুলো নিরাময়ের জন্য, বা কবিতা কতটা কাজ করতে পারে? আসলে লেখা যেটা, সেটা তো আমাদের আত্ম উপলব্ধি যেটা, সেটারই সেখানে প্রকাশ হচ্ছে। শুধুমাত্র কিন্তু লেখা নয়, শিল্পে যে কোনো মাধ্যম দিয়ে আমরা সেই আমাদের আত্ম উপলব্ধির প্রকাশটা ঘটিয়ে থাকি। সুতরাং কবিতা আমাদের খুব বড় অস্ত্র হতে পারে এই ক্ষেত্রে, প্রতিবাদের ক্ষেত্রে, এবং হয়েও এসছে। সেটা কিন্তু সেই পুরাতন যুগ থেকে এখন পর্যন্ত কবিতা কিন্তু অস্ত্র, একদম প্রতিবাদের ভাষা। ঠিক, মীনাক্ষী কি বলবে? হ্যাঁ, একই কথাই বলবো, যে কারণ কলমের মতন মানে এত সুন্দর আর কিছু হতে পারে না প্রতিবাদের জায়গা। কারণ তলোয়ার বা বন্দুক দিয়ে রক্তপাত হতে পারে, কিন্তু ওটা ঠিক প্রতিবাদ নয়। প্রতিবাদ করতে গেলে কলমের দরকার। মণিমা দিদি কত মানে লেখার দিকে ঝুঁকলেন কেন? আসলে যদি শুরুর কথা বলি তাহলে বলতে হয় যে স্কুলে ম্যাগাজিনে লিখতাম কবিতা। তারপরে পাড়ার ছোট ছোট ভাই বোনদের জন্য লিখেছি নাটক, ছোট ছোট নাটক, ওদের উপযুক্ত নাটক লিখেছি। সেই নাটকগুলো তারা পাড়ার অনুষ্ঠানে পারফর্ম করতো। এবং তারপরে মাঝখানে পড়াশোনা, সংসার, চাকুরি এগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। সিরিয়াসলি আবার কবিতা লেখায় এলাম তাও 12-13 বছর হয়ে গেছে। আমারও তাই একই। প্রথম শুরুটা স্কুল লাইফে, বা তারও ছোটবেলায় আমি খাতায় একদম কিছু বুঝি না সেই সময় গল্প লিখতাম, খাতার মধ্যে লিখেছিলাম। তারপরে স্কুল ম্যাগাজিনে, তারপরে যখন কলেজে উঠি, কলেজে যখন আমরা মানে 2 বান্ধবী ছিলাম, আমি আর ওয়াহিদা খন্দকার, তখন আমরা ঠিক করি যে আমরা কবিতা লিখছি, নিজেদের খাতায় ভরছি। তখন আমরা ম্যাগাজিন করি একটা, সাথী সমা বলে, এই দিনহাটার থেকে প্রথম প্রকাশ পায়, এবং আমাদের সহায়তা করেছিল মানিক সাহা। তারপরে ধীরে ধীরে কবিতা চর্চা শুরু। মাঝখানে কয়েক বছর আবার গ্যাপ হয়ে গেছিলো, বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যাওয়া, কলকাতায় যাওয়া, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, পরে বিবাহিত লাইফ, তারপর আবার শুরু নতুন করে। আমরা একটা কবিতা শুনি। আজকে যেহেতু নারী দিবস, আমার লেখা একটি কবিতা নারীদের নিয়ে পাঠ করছি। অকাল বোধন। এক হাতে কালিমাখা অন্ধকারে ধোয়ার শরীর, কুণ্ডলি পাকিয়ে অবিরাম চেষ্টা পাহাড় বেয়ে ওঠবার। অন্য হাতে ধরিত্রী প্রকৃতি প্রতিদিন সেজে ওঠে হিরণময় আলোর ছটায়। সংখ্যাহীন মৃত্যুর পরেও চোখ দুটি খোলা থাকে, দেহের জ্বরে নদীতে রেখে আসে জীবন। নারী পূর্ণ হয় সৃষ্টির বৃষ্টিধারায়, নারী ছিন্ন হয় নদী বানভাসী হলে। খুব সুন্দর একটা কবিতা। মীনাক্ষীর কাছে আমরা কবিতা শুনবো। আমি সেরকমভাবে নারী নিয়ে এক্সট্রা মানে নারী দিবস বা নারী, আমি তো নিজে নারী, তাই আমার প্রত্যেকটা লেখায় কোথাও না কোথাও গিয়ে নারীর ছোঁয়া থাকে। তারপরেও বলবো, আমি লালগোলা প্ল্যাটফর্ম, লালগোলার একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একবার কলম ধরেছিলাম, তো সেটাই পড়ছি। লালগোলা প্ল্যাটফর্ম। উই পোকার ঠোঁটে চুরি হয় মাটি, মাটিহীন শিকড় জানে নীরব আকুতি। ভূমিকা পাল্টে রক্ত ছিটিয়ে শ্যাওলা চিবোতে চিবোতে আর্তচিৎকারে লম্পট করি বাতাস। পিঠে রোদ পুড়িয়ে ছেঁড়া গালিচা ভাগ করি ভাগ্য আর ভাগশেষকে একই পাল্লায় রেখে। গভীরতা বাড়লে পাহাড়ি রাস্তা ঢাল খনন করে, আমরা শান্তি বার্তা দিই বারুদ জল ছিটিয়ে একে অপরের লালগোলা প্ল্যাটফর্মে। সুন্দর একটা কবিতার মধ্যে একটা প্রতিবাদও আছে। হ্যাঁ, খুব সুন্দর। মণিমাদি, লেখালেখি তো অনেক দিন থেকেই। হ্যাঁ।
আপনার কয়টি বই বা কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে যদি আমাদের দর্শকদের বলেন? আমার কবিতার বই প্রকাশ হয়েছে 3টি। প্রথমটি হচ্ছে ব্যক্তিগত বর্ণমালা, তারপরে এলোমেলো সাতকরো, তারপরে কায়াজন্ম। আমার সম্প্রতি একটি গল্পের বই প্রকাশ পেয়েছে 2024 শেষে, ডানাদের গল্প। আমি একটি পত্রিকাও সম্পাদনা করি, ডাঙ্গরাই। কিছুদিন আগে সেটা 2য় সংখ্যা, ভাষা সংখ্যা প্রকাশ পেল। মীনাক্ষী? আমার 3টে কাব্যগ্রন্থ। প্রথমটা সূর্যাস্তের খাতা, দ্বিতীয় নাইট ক্রিম, এবং তৃতীয় রিসেন্ট বের হয়েছে সেটা হচ্ছে আজ আর গালি বাসে না। এই যে বইগুলো, সেগুলো কি বর্তমান সমাজকে টাচ করে লেখা? হ্যাঁ, একদম যাপন, আমাদের নিজেদের যাপন, এবং আমরা যা দেখছি অন্যের যাপন, সেটা আমাদের চোখ দিয়ে দেখা, সেগুলোই উঠে আসে লেখায়। আসলে কবিতা কখনো সময়ের বাইরে তো হয় না। কবিতা সবসময় সময়, সমাজ, যাপন এগুলোই উঠে আসে, এটা খুব স্বাভাবিক নিয়মে। তো তার বাইরে আমরা যেতে পারি না। এটা তো যে সাহিত্য একটা দর্পণ, সাহিত্য একটা দর্পণ। আমরা যে সময়ের লেখা পড়বো সেই সময়ের প্রতিচ্ছবিটা কিন্তু আমাদের একদম থাকবে, এটা খুব স্বাভাবিক, সে আদি অনন্তকাল ধরেই চলে আসছে। কোন লেখাগুলো লিখতে বেশি পছন্দ? প্রেম, বিরহ, প্রকৃতি? আসলে যখন যেটা আসে, ওভাবে না লেখার ভাগ হয় না বোধহয়। যখন ভেতর থেকে যেটা আসে তখন সেটাই লিখি। মানে ওভাবে কবিতাকে ভাগ করে শুধু প্রেমের কবিতা লিখবো বা প্রকৃতি লিখবো, এটা হয় না। যখন যেরকমটা আসে, অনুভূতি যখন যেরকম প্রকাশের জন্য ভেতর থেকে তারা দিতে থাকে, তখন সেটাই লিখতে হয়। আমি টি.এস. ইলিয়টের ভাষায় বলি, টি.এস. ইলিয়ট একটা কথা ভালো বলেছেন যে আবেগের উন্মোচন নয়, আবেগের মুক্তি হচ্ছে কবিতা। তার সাথে বলতে গেলে ব্যক্তি প্রকাশ নয়, ব্যক্তির মুক্তি হচ্ছে কবিতা। তো ব্যক্তিত্বের মুক্তি হচ্ছে কবিতা, ব্যক্তিত্ব প্রকাশ নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কবিতার এর থেকে ভালো কিছু আর বোধহয় হয় না টি.এস. ইলিয়টের এই কথার পরে। সেটাই যে আমরা বিভিন্ন সময়, যেমন বর্ষার সময় কিন্তু ঠিক বর্ষা কবিতা লেখা ঠিক মানে মানসিকতার ওইভাবে তৈরি হয়ে যায়। একদম পুজোর সময় যেমন এখন যেমন আমরা পলাশ দেখছি, শিমুল দেখছি, অটোমেটিক আমাকে বসন্তের একটা ছোঁয়া, বা বসন্তের একটা যেমন একদিকে লাল, আবার একদিকে ধুধু খাখা করা রোদের একটা মানে সবেমাত্র পড়ছে, শীত পার করছি, তার যে একটা গাছগুলো ন্যাড়া ন্যাড়া, এই যে একটা ব্যাপার আছে, তার মধ্যে একটা বেশ হাহুতাশ আছে, এটাও টানছে কখনো। এবার কিভাবে কখন কিভাবে কাকে টানবে সেটা তো বলা মুশকিল। ঠিক। এখন মানে আগে যে কবিতাগুলো ছিল সেগুলো কিন্তু হচ্ছে অন্তমিল, পদ্য বলতাম, কিন্তু এখন কিন্তু গদ্য কবিতা অনেকে বলতে বেশিরভাগ কবি এরাই কিন্তু গদ্য কবিতা লিখছে। না, এটা আগেও লেখা হয়েছে গদ্য কবিতা, কিন্তু শুরুটা তো শুরুটা কিন্তু পদ্য কবিতা দিয়ে। হ্যাঁ, পদ্য কবিতা দিয়ে। অন্তমিল আগে যেমনটা ছিল এখন হয়তো সেটা রামায়ণ মহাভারত যদি আমরা দেখি বা তারও আগে দেখি, কিন্তু পদ্য কবিতা। কিন্তু এখন গদ্য কবিতা বেশি লেখা হচ্ছে। ভাই যে আধুনিক কবিতার কথা বলছি আমরা, এই যুগটা কবে থেকে শুরু হয়েছে? সেভাবে যদি মানে নির্দিষ্টভাবে বলা যায় তাহলে তো আমরা বলতে পারি যে যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের পরে তখন থেকে শুরু হয়েছে। বা আমরা তো প্রথম আধুনিক কবি যাকে বুঝি মাইকেল মধুসূদন দত্ত, তার সময় থেকেই, কারণ তিনি তো সাহিত্যে নবজাগরণ এনেছিলেন তিনি, তার সেই সময়টা থেকেই আধুনিক। এবং অবশ্য আধুনিক কথাটা কিন্তু আমার মতে আপেক্ষিক, সেই সময় আধুনিক সেটা সেই আধুনিকতাটাও কিন্তু সময় সময় পাল্টে যাচ্ছে। আমরা কি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে ভাবতে পারি আধুনিকতা? রবীন্দ্রনাথ আধুনিক যুগেরই, তো যুগ ভাগ করলে আধুনিক যুগেই পড়বে। 20 শতক থেকে যদি অনেকে ধরছেন, কিন্তু আমার কাছে আধুনিকতা হচ্ছে যে সময় দাঁড়িয়ে আছে সেই সময় আধুনিক, একদম আপেক্ষিক কথাটা। যে আধুনিকতা বলতে শুধু যে সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সময়ের লেখালেখি বা সেই সময়টাকে ধরে লেখা, সেটাই আধুনিক। এই আধুনিক কবিতার কি কোনো বৈশিষ্ট্য আছে বলে মনে হয় আপনার? যদি আধুনিক কবিতা আপনি 20 শতাব্দী বা পরটা ধরতে চান আর কি, অ্যাকচুয়ালি তো 20 শতাব্দীতে আধুনিক কবিতা ফ্লোরিস্ট হয়েছে, তাহলে মেন কিছুক্ষণ আপনি বললেন আর কি অন্তমিল বর্জন, যেটা
মুক্ত ছন্দে লেখার একটা ব্যাপারটা এসছে। তবে আমার যেটা মনে হয় মুক্ত ছন্দে লেখাটায় কবিকে কিন্তু অনেক স্বাধীনতা দিয়েছে। সেখানে সেই লিমিটেশন বা সীমাবদ্ধতা নেই যে আমাকে এই কটা শব্দের মধ্যে কবিতাটা আমাকে এভাবেই শেষ করতে হবে। সেখানে কবির কলমে অনেক স্বাধীনতা আছে। তারপরে এবং নমনীয়তাও এসছে কিন্তু আধুনিক কবিতা যেমন ওই সময়ের হতাশা বা দিকগুলোকে তুলে ধরছে, কবিকে অনেক বেশি নমনীয় করেছে আমার মনে হয় আধুনিক কবিতা। আরেকটা কথা বলতে কবিতার কোনো বৈশিষ্ট্য ওরকমভাবে প্রত্যেকটা হয় না, কারণ হচ্ছে মুক্ত কবিতার মধ্যেও কিন্তু একটা ছন্দ থাকে, মুক্ত ছন্দ থাকে। তো আমরা ছন্দ বা বিভাগের মুক্ত ছন্দ আছে, তো আমরা কোনো কিছুকে অতিক্রম করতে পারিনি, আমরা তাই বৈশিষ্ট্য আলাদা করে কিছু হয় না আমার কাছে। এই যে কবিতার বৈশিষ্ট্য না, কবিতার সংজ্ঞাও কিন্তু না, হ্যাঁ এক একজনের কাছে এক এক রকম, ম্যান টু ম্যান ভ্যারি করে সবকিছু। এটা হচ্ছে কিন্তু সবসময় কবিতা লেখা যায় না। কবিতা লেখার জন্য একটা সময়ে কিন্তু, বা আমরা বলি না যে সবসময় লিখতে পারি না, একটা সময় লেখা চলে আসে। এই ব্যাপারটা কি? একদম, এটাকে আমি প্রসব যন্ত্রণা বলতে পারি। প্রসব যন্ত্রণার মতো বিষয়। সত্যি তাই, একটা কবিতা লেখার পরে মানুষ মনে যেন প্রচুর রক্তক্ষরণ হয়ে গেল, এটা মানে চাইলেই আসবে না, আবার যখন আসবে তখন লিখতেই হবে আমাকে, এই ব্যাপারটা হয় আর কি। না ঠিক আছে, যেমন এটা ঠিক আছে যে প্রসব যন্ত্রণার মতো, আবার লেখার পর একটা রিলিফ, এবং সৃষ্টির পর যে আনন্দটা, সৃষ্টির পর যে একটা রিলিফ হয়, একটা আনন্দ হয় লেখার পরে বা একটা গল্প লেখার পরে কিন্তু খুব আনন্দ, একটা তৃপ্তি হয়। এবং নিজে একটা ফুরিয়ে গেলাম, সেই মুহূর্তে আমি ফুরিয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, মানে যখন লেখাটা কমপ্লিট হয়ে গেল তারপরে একটা ফিলিংস হয় যে আমি ফুরিয়ে গেলাম। এটা হচ্ছে হয় যে কোনো লেখা, ইভেন এটা শুধু কবিতার ক্ষেত্রে নয়, গল্পের ক্ষেত্রেও আমি বলবো, যখন লেখাটা শেষ হয়ে গেল না, যতক্ষণ চলছে মাথার মধ্যে চলছে ওটা কিন্তু নিজের থেকে সিরিজটা আসতে থাকছে, আমি যে নিয়ে আসছি বা বসিয়ে দিচ্ছি এরকম নয়, তারপরে ওটা শেষ হয়ে গেল, আমিও ফুরিয়ে গেলাম। ঠিক, কবিতা সুন্দর। তারপরে মিনিকের কাছে কবিতা একদম ছোট্ট একটি কবিতা পড়ছি, ছোট হলে দুটো শুনি। চিহ্ন। এবার ফিরে যাও, শুধু কোনো চিহ্ন রেখে যেও না। এই একলা বর্ষায় ফিরতি পথে এক দুটি আঁচড় শুধু রেখে যেও কোথাও, আমি গর্ভে স্মৃতি ধারণ করেছি। আরেকটা ততক্ষণ মিনিকের একটু। চন্দ্রাহত। যখন রাত ঝরে যায় বুকের উপর হাত রাখি ধীরে, স্পষ্ট হয়ে ওঠে নীরব রাস্তা, যেখানে ঝলসায় আর শিথিল হয় পিচ। হাওয়ায় তখন পৌরষ গন্ধ মম করছে, বাসি মদে থিতিয়ে আছে বিষপাত্র, আর রক্তের বুদবুদে নোঙর ফেলা বন্দর। কুপির আলোয় ক্লান্ত মাঝিদের পাশে ঘুম খুঁজি, মৃত পাখিদের ডানায় তখনও জোয়ারের জল, আর তোমার ঠোঁটের কর্পূর। নদীর কাছে রেখে যেতে চাই মাটি ও আগুন চাপা পূর্বরাগ, দৃশ্যগুলো মাইনাসে রেখে বোবা চোখে পায়ের ফাটলে অথবা ঘামে যখন ভিজতে থাকে চাঁদ। খুব সুন্দর। শুনে মেঘ। ঘুম ভাঙার পর প্রতিদিন সকালে আমার শরীরে এক টুকরো মেঘ দেখা যায়। বিজ্ঞানী স্যার বলেছিলেন মেঘ ঘন হলে রং কালো হয়, হালকা হলে সাদা। ছন্নছাড়া মেঘ ইতিউতি ঘুরে বেড়ায়, শরীর ছাড়িয়ে ঘর ছাড়িয়ে মিলিয়ে যেতে চায় আকাশে। আমি বলি চিলে কোঠায় যে আলো জমে আছে এতদিন, সেখান থেকে ছিটকে আসা দু এক টুকরো নিয়ে যাও, রেখে যাও জীবিত কিছু মেঘ, কালো নয় সাদা নয়, প্রথিত হয়ে আমার শরীরে যারা দাও দাও অনবরত জ্বলবে। সুন্দর। আমরা আলোচনায় আরেকটু যাব, সেটা হচ্ছে অনেকেই বলেন কবিতার অর্থ উদ্ধার করতে যাওয়া উচিত নয়, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে কবিতা সরাসরি অর্থ বুঝে বোঝা এবং নিজস্ব বোধে সেটাকে উত্তীর্ণ করা, আমার মনে হয় এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সরাসরি একটা কবিতার অর্থ করা এবং সেই কবিতাটাকে পড়ে নিয়ে সেটার একটা বোধ আসা ভেতরে, এবং সেটাও কিন্তু
দুটো মানুষের মধ্যে পার্থক্য হবে। একটা কবিতা পড়ে আমি সেটাকে যেভাবে উপলব্ধি করব, আর একজন মনে হয় না সেভাবে উপলব্ধি করবে, সে কিন্তু অন্যভাবে করতেই পারে। তাই সেটাকে অর্থ খোঁজার জন্য সেই কবিতা পড়া আমার মনে হয় নিরর্থক, সেটা বোধে উত্তীর্ণ হবে সেই কবিতা, আমার কাছে সেটা মনে হয়। একদমই তাই, কারণ কবিতার ওরকমভাবে অর্থ হয় না, হয় না এই অর্থে যেটা মণিমাদি বললো সেটা আমারও কথা, যেখানে আমার ভাবনা শেষ, যেটা আমি বলতে পারছি না সেটাই কবিতা হয়ে উঠছে। আবার যেটা বলতে পারছি না, এই কথাটা যেমন শোনাচ্ছে অদ্ভুতভাবে, মানে যেটা আমি বলতে পারছি না মানে এই অর্থে যেটা পাঠকের মতন করে দেখছে, পাঠক তার নিজের, মানে কবিতা কখনো নিজস্ব হয় না, কবিতা যতক্ষণ আমি লিখলাম ততক্ষণ আমার ছিল, তাই আমি লিখে ফেললাম, কবিতা লেখা শেষ হয়ে গেল মানে কবিতা সর্বসাধারণের, ওটা কালোত্তীর্ণ হয়ে গেল। যদি কালোত্তীর্ণ না হয় তাহলে সেটা কবিতা হয়নি। তাই পাঠক যেভাবে নেবে, যাকে যেভাবে টাচ করবে, যেভাবে স্পর্শ করবে তার মনকে, সেখানেই তার কবিতা। ঠিক। পাঠক এবং কবি বা লেখকের মধ্যে কেমন সম্পর্ক, কেমন হওয়া উচিত? পাঠক এবং কবি বা কবিতা দুটো সমার্থক শব্দই, এটার মধ্যে সম্পর্ক সে পাঠক সেই কবিতা বা কবিকে যেভাবে গ্রহণ করবে। অ্যাকচুয়ালি কবি কবিতা লিখে দেবে ব্যাস, তারপরে সেই কবিতার সঙ্গে নিজের অনুভব মিলিয়ে পাঠক কিন্তু সেই কবিতাকে খুঁজে নেবে। আমি পাঠক বুঝে কখনোই কবিতা লিখব না, আমি আমার জন্য কবিতা লিখব। সেই কবিতা যদি কোনো পাঠকের ভালো লাগে, তার অনুভূতির সঙ্গে মিলে যায়, তাহলে সেই কবিতা নিশ্চয়ই পাঠক খুঁজে নেবে সেই কবিতা। ঠিক। একই কথা বলবো, আমাদের সদ্যপ্রয়াত আমাদের হচ্ছে দেবজ্যোতি বাবুদা একটা কথা বলতেন, শিক্ষিত পাঠক আর দীক্ষিত পাঠক। তো দীক্ষিত পাঠক হওয়া ভীষণ জরুরি। তা আমার কবিতার যিনি দীক্ষিত পাঠক, সে আমাকে, আমার কবিতা সে পড়ে ভালোবাসবে, তার জন্য আমি কবিতা লিখব কোনো পাঠকের জন্য এটা নয়। শিক্ষিত মানেই যে সে আমার কবিতা পড়বে বা আমার কবিতা ভালো লাগবে, নাও হতে পারে। কতক সময় যে এখন তো ফেসবুকে একটা কবিতা লেখার সঙ্গে সঙ্গে সব জায়গায় ছড়িয়ে যায়, অজান্তেই কিন্তু কিছু পাঠক তৈরি হয়। হ্যাঁ, অবশ্যই। এবং তার মধ্যে থেকে কিছু পাঠক তারা খুঁজতে থাকে যে আমি অমুক লেখকের কবিতা পড়বো, কারণ তার হয়তো ভাবনার সঙ্গে বা তার মননের সঙ্গে হয়তো বা মিলে যাচ্ছে, তাই সে খুঁজবে। তাহলে বিংশ শতকের কল্লোল যুগের কবিতা যেসব বিষয়বস্তু এবং কবিতার অভিমুখ সেই সময় ছিল, এখন কি সেগুলো পাল্টে যাচ্ছে? আসলে কল্লোল যুগ যে মানে পত্রিকার সূত্রে মানে যুগটাকে নামকরণ হয়েছে কল্লোল পত্রিকা, তার সমসাময়িক আরও অনেক পত্রিকাই তখন ছিল, শনিবারের চিঠি বা কালী কলম বা প্রগতি। তো সেই যুগের কবিদের জন্য একটা বিশেষ উদ্দেশ্যই ছিল যে নিজেদেরকে রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত করার একটা চেষ্টা। তাই বলে তারা কি রবীন্দ্রনাথ পড়তেন না? রবীন্দ্রনাথ পড়তেন, হয়তো রাতের অন্ধকারে পড়তেন, কিন্তু নিজেদেরকে কিন্তু রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত করার একটা চেষ্টা চলছে। এখন স্বাভাবিক সেই যুগটা হচ্ছে 1920 থেকে 30 এরকম একটা সময়। এখন আমরা প্রায় 100 বছর পরে যখন আছি, এখন আমাদের ভাষা পাল্টে গেছে, সমাজ চেতনা পাল্টে গেছে, আমাদের দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। স্বাভাবিকভাবেই কিন্তু কবিতা লেখার শব্দচয়ন, কবিতা লেখার ভাষা, কবির চিন্তাভাবও পাল্টাবে এবং আমাদেরকে কিন্তু ব্যাপারটা সেভাবেই গ্রহণ করতে হবে। কিছুটা তো চেঞ্জ হবেই, একটা যুগের সঙ্গে সঙ্গে লেখার স্টাইল, ভাষা, শব্দ চেঞ্জ হবে। একদমই তাই। কল্লোল যুগের পরে আরো অনেক আন্দোলন হয়েছে, হাংরি আন্দোলন হয়েছে, শ্রুতি আন্দোলন হয়েছে, তো অটোমেটিক এটা তো চেঞ্জ হতে হবে, মানে আর সময়ের সাথে সাথে এখনো আমরা আন্দোলন তো চেঞ্জ হওয়ার জন্য, আন্দোলন চেঞ্জ হওয়ার জন্য আরো অনেক আন্দোলন পার হয়ে এসেছে। তো স্বাভাবিকভাবে এখনো আমরা প্রত্যেক মুহূর্তে পাল্টাচ্ছি, একদম সময় পাল্টাচ্ছে, আমাদের যান্ত্রিকতা পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, আমাদের ভাষাও পাল্টে যাচ্ছে। এই যে কবিতার ক্ষেত্রে অনুকবিতা এবং পরমাণু কবিতা, এটা কি পাঠকের সময় কম এই কারণে, নাকি নতুন করে এটা একটা? না, আমার মনে হয় না তা, কারণ সব থেকে বনফুল সেই সময়ে অনেক আগে লিখে গেছেন, তো সেই সময় থেকেই আছে।
পাঠক আছে, পাঠক ওই অনুকবিতা বা অনুগল্প, বনফুলের মতন অনুগল্প হয়তো এখনো অত ভালো কেউ লিখে উঠতে পারেননি। তো সেই সময়ে দাঁড়িয়ে উনি লিখে গেছেন এত সুন্দর। তখন বোধহয় অনুগল্প কথাটা শব্দটা বোধহয় ছিল না, বোধহয় ছিল কি এখন চলছে এখন চলছে। হ্যাঁ, তো সেই সময় অত ছোট অনুগল্প উনি সেই সময়ে লিখে গেছেন। তাই এখন ওই সময় নেই বলে অনুগল্প বা পরমাণু কবিতা বা অনুকবিতা এটার কোনো অর্থ নেই। আসলে অনুপরমাণুটাতে কিন্তু একটু আপত্তি আছে। হ্যাঁ, আমার কথা যতটুকুর মধ্যে শেষ হয়ে যাবে আমি ততটুকুই, আমার ভাব যতটুকুর মধ্যে প্রকাশ শেষ হয়ে যাবে ততটুকুই, অতটুকু তো লিখতেই হবে। হ্যাঁ, এবার আমি এক লাইনে শেষে আমি এক লাইনই লিখবো আমি, তাই তো। সেক্ষেত্রে হচ্ছে ওই মানে কবিতার কলেবর যে বড় হলো ছোট হলো সেটা না, মনের ভাবটা যতটুকুর মধ্যে কবিতা ফুরিয়ে যায়। ওই যে বললাম না, আমরাও যেমন ফুরিয়ে যাই, কবিতা আমরা শেষ, আমার কথা বলা শেষ হয়ে যায়। মানে ওটাকে যদি আমি এখন টেনে বড় করতে, ওটা কৃত্রিম হয়ে যাবে, তখন আর ওটা কবিতা থাকবে না। কবিতা কখন জীবনের সঙ্গে মিলে যায়, কবিতা জীবন হয়ে ওঠে। কবিতা কিন্তু জীবন থেকেই লেখা, প্রতিটা কবিতাই জীবন থেকে লেখা। এবং সবার কবিতার কথা হয়তো বলাটা ঠিক হবে না, এতটুকু বলতে পারি যারা সৎভাবে লেখে, লেখার মধ্যে চালাকি করে না এবং জোর করে লেখে না, তাদের কবিতা অবশ্যই জীবনের সঙ্গে মিলবে। প্রতিটা কবিতা মিলতেই হবে। একদমই তাই, আমারও একই মত। কারণ যে কোনো জিনিস আমি কবিতা লিখি মানে আমি যাই লিখি না কেন সেটা আমি ব্যক্তিটাকে তো বাদ দিয়ে নয়। তাই জীবন আছে, তাই কবিতা আছে। এবং এই আধুনিক কবিতার একটা রয়েছে, আমরা নিজেরাই আমি বলেই কিন্তু লেখার চেষ্টা করি যে আমি, এটা একটা কিন্তু এখন চলে আসছে। না, আমি ছাড়াও অনেক কবিতা লেখা হচ্ছে বা আমি বাদ দিয়েও লেখা হচ্ছে না বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেন আমাদের কথাগুলো সরাসরি আমি বলছি। হ্যাঁ, কারণ বোধহয় কিছুটা ওই ফ্রয়েডের ব্যাপার আছে আমার মনে হচ্ছে। ফ্রয়েডের মনস্তত্ত্বটা কাজ করে তো লেখার সময়, তখন বোধহয় আমরা আমাদেরকেই খুঁজতে থাকি, আমরা প্রশ্ন করি সেই কবিতাকে, কবিতার মধ্যে উত্তর খুঁজি, এর জন্য আমি কথাটা হয়তো চলে আসে আর কি। আচ্ছা, আর শুরুটা তো আমাকে বাদ দিয়ে তো কোনো কিছু সৃষ্টি হয় না, না আমার থেকে যা সৃষ্টি হচ্ছে সেখানে আমিত্ব তো থাকবেই। ঠিক, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা দুজনের কাছে কবিতা শুনে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করব। কায়া জন্ম থেকে পড়ছি একটা কবিতা, অনন্ত যাত্রা। চোখ বন্ধ করে দেখতে পাই আজও, শেষ হয়নি রাস্তা, দিগন্তে ধূসর হয়ে আসে তোমার ছবি, হাতছানি। হাসপাতালের ইমার্জেন্সির দরজা চোখ মেলে স্পষ্ট দেখি, আমি ভেবেছিলাম ইশারা, তখন অনন্ত যাত্রায় তুমি, আমি বুঝতে পারিনি বাবা। পুতুল ঈশ্বর। দিন পাল্টাচ্ছে, রাতও। দীর্ঘশ্বাসগুলো আজ আর লিখে রাখি না, আবার আমলকি চারা পুঁতেছি। পাতার থেকে জল পড়লে, মুদিত সন্ধ্যা নামলে, কফির ধোঁয়ার মধ্যে দিয়ে হেঁটে যাও, ছায়া পড়ে না মাটিতে। মুগ্ধ চোখে দেখি আর তাসের ঘরে ভাঙি আমার খেলনা বাটি, আর কুলুঙ্গিতে জন্ম দিতে থাকি পুতুল ঈশ্বরের। একটা সুন্দর সুন্দর কবিতা তো শুনতে ইচ্ছে হচ্ছে। অতি প্রাকৃতিক। নাভি জলে শুদ্ধ করি রুদ্রাক্ষ, অ্যান্টিক হাড় পাজরে উষ্ণতা। বাজুবন্দি হাত এসব জানে না, শুধুই লং ট্রাম ড্রাইভ। চিনে কাঁকড়ার কামড় সীমান্ত হাটে মৃত স্নায়ুতে, আকন্দ ধুতরার মৌতাদ গিলে কানা গলি জাগে। নির্বিঘ্নে রাস্তার সিসিটিভি ক্যামেরা, নিয়ন আলো নিবিয়ে এসো। চুমুকে চুমুকে দেহরস গাঁটছাড়া খুলছে ফুরিয়ে যাওয়া কথায়। চিহ্ন নেই, নখের নিচ মাসহীন, নিস্তব্ধ। নেলপালিশ রিমুভার দিয়ে নখের রক্ত আঁকড়ে ধরি তুলোয়। আয়নায় লেডি ম্যাকবেথ,
আর সামনে পয়গম্বরের জার্নির পাশে আতপোড়া সিগারেট। খুব সুন্দর। আমরা আলোচনা শেষ করব, তার আগে খুব সংক্ষেপে যারা নতুন লিখছেন তাদেরকে কি বার্তা দেবেন? আমিও নতুন লিখছি, কিন্তু মানে প্রতিদিন যখন লিখি সেই কবিতাটা আমার কাছে নতুন, তখন মনে হয় যে নতুন লিখছি। তবুও বলবো লেখায় সৎ থাকতে হবে, জোর করে কিছু লেখার প্রয়োজন নেই। আমার যখন লেখা আসবে আমি তখনই লিখব। নতুনদের কাছে একটাই বলার কথা যে পড়ো, প্রচুর পড়ো, আর লেখার মধ্যে থাকো। আর সবথেকে বড় কথা, নিজের প্রতি সৎ থাকো, কলমের সঙ্গে সৎ থাকো, তাহলেই কবিতা হবে বা যে কোনো লেখা হয়ে উঠবে। নিজের কাছে সৎ থাকতে হবে। মণিমাদির কথাও একই, আমার কথাও একই, যে সততা সব জায়গায় নিজের কাজে রাখতে হবে। তাহলে কবিতা লিখতে গেলে অবশ্যই পড়তে হবে এবং সৎ থাকতে হবে। আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন দুই কবি মণিমা মজুমদার ও কবি মীনাক্ষী মুখোপাধ্যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ। খবরিয়াকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন খবরিয়া 24, সঠিক সময়ে সঠিক খবর। নমস্কার।